বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 5 মে, 22 বৈশাখ এবং ফার্সি 15 উর্দি বেহেশত।
রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতারা পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির থাকার কারণে সেখানে পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। প্রতিবেশী ইরাকের ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতাকে তেহরান সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, ইরাকের প্রেসিডেন্টকে বললেন ইব্রাহিম রাইসি। বিভিন্ন দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ভয়াবহ ফলাফল আন্তর্জাতিক সমাজকে জানানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাল ইরান। বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও 3 জন গ্রেপ্তার। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাকে ভয় দেখিয়ে বা তার কুৎসা রটনা করে বিজেপির কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিবেশী ইরাকের ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতাকে তেহরান সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমির সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন ইরানি প্রেসিডেন্ট। ইরাকে খুব শিগগিরই নতুন একটি শক্তিশালী সরকার গঠিত হবে বলেও আশা করেন প্রেসিডেন্ট রাইসি। ইরাকে গত বছরের 10 অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনও নতুন সরকার গঠিত হয়নি। টেলিফোন আলাপে মুস্তফা কাজিমি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইরানের প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ইরান যে ইরাককে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন। এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রাইসি বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রামে মুসলিম দেশগুলোর মধ্যে অবশ্যই ঐক্য ও সংহতি থাকতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সুইডেনে তার দেশের বিচার বিভাগের একজন সাবেক কর্মকর্তার গ্রেপ্তার ও তার বিচার প্রক্রিয়াকে বেআইনি বলে ঘোষণা করেছেন। তিনি হামিদ নৌরি নামের ওই ইরানি নাগরিককে অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহিয়ান বুধবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডার সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে বলেন, দুঃখজনকভাবে ইরান বিরোধী একটি সন্ত্রাসী গোষ্ঠী সুইডেনে একজন ইরানি নাগরিকের বিচার
প্রক্রিয়া নিয়ে একটি কৃত্রিম আবহ সৃষ্টি করে গোটা বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী হাজার হাজার ইরানি নাগরিককে হত্যা করেছে। উল্লেখ্য, 1988 সালে ইরানে কারাবন্দী নির্যাতনের কথিত অভিযোগে সুইডেনের সরকারি কৌঁসুলিরা ইরানি নাগরিক হামিদ নুরির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা MKOর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগেই মূলত হামিদ নুরির বিচার করা হচ্ছে। ইরান বলেছে, বিভিন্ন দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ভয়াবহ ফলাফল সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোর জন্য জাতিসংঘ যোগাযোগ দপ্তরের প্রচেষ্টা জোরদার করা উচিত। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি জাতিসংঘ তথ্য কমিটির অধিবেশনে দেওয়া বক্তৃতায় কথা বলেন। বিভিন্ন দেশের উপর আরোপ করা জবরদস্তিমূলক নিষেধাজ্ঞা জাতিসংঘ সংজ্ঞায়িত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি মন্তব্য করেন। রাভানচি বলেন, নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর উপর এর নেতিবাচক প্রভাব কতটা মারাত্মক হয় সে ব্যাপারে জাতিসংঘের যোগাযোগ দপ্তরের প্রচারণা জোরদার করা উচিত। এসব নিষেধাজ্ঞা টার্গেট দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাধাগ্রস্ত করে, তেমনি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহ মৌলিক গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে প্রবেশাধিকার মারাত্মকভাবে ঠেকিয়ে রাখে। মাজিদ তাখতে রাভানচি যোগাযোগ প্রযুক্তিকে একচেটিয়াভাবে অপব্যবহারেরও সমালোচনা করেন। তিনি বলেন, এসব প্রযুক্তি অন্য দেশগুলোর বিরুদ্ধে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে তির্যকভাবে ব্যবহার করা হয় যাতে সত্য অবদমিত থাকে। তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিওন জাগারিয়ান বলেছেন, ব্রিটিশ গণমাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে ভুয়া খবর তৈরি করার কারখানা হিসেবে পরিচিত ও স্বীকৃত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানে তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সম্প্রতি যে খবর প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাগারিয়ান এই মন্তব্য করেন। তিনি বুধবার তেহরানে রুশ পত্রিকা ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মস্কোর সঙ্গে তেহরানের সমরাস্ত্র সহযোগিতার পথে আর কোনো প্রতিবন্ধকতা নেই। ইরান তার প্রতিরক্ষা প্রয়োজন পূরণ করতে রাশিয়ার কাছ থেকে যে কোনো অস্ত্র সংগ্রহ করতে পারবে। তিনি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, ইরান ও রাশিয়া দ্বিপক্ষীয় লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চালু হলে কোনো নিষেধাজ্ঞা দুদেশের অর্থনৈতিক লেনদেন বাধাগ্রস্ত করতে পারবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। গত মাসে বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। গত মাসে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী কর্মচারীদের সাথে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি বলছে, গ্রেপ্তারকৃত 3 জনের মধ্যে একজন হত্যায় জড়িত, অপর 2 জন সংঘর্ষের সূত্রপাতকারী। এই 5 জনই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত বলে ঢাকা কলেজের একাধিক সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত 18 এপ্রিল রাতে নিউ মার্কেটে 2টি খাবারের দোকানে মূল্য পরিশোধ দিয়ে ঢাকা কলেজের ছাত্রলীগের 2 কর্মীর ভিতরটা থেকে ব্যবসায়ী কর্মচারীদের সাথে ছাত্রদের সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে পরদিন 19 এপ্রিল দিনভর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সাথে বিভিন্ন বিপণী বিতানের দোকান মালিক, কর্মচারী ও হকারদের সংঘর্ষ চলে। এই সংঘর্ষে 2 জন নিহত এবং অর্ধশত ব্যক্তি আহত হন। এই ঘটনায় মোট 5টি মামলা দায়ের হয়েছে। মোট আসামির সংখ্যা 1724 জন। এর মধ্যে 2টি হত্যা মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা, আর অন্য 3টি মামলা তদন্ত করছে নিউ মার্কেট থানার পুলিশ। হত্যার ঘটনায় ইতিমধ্যেই ঢাকা কলেজের 5 জন ছাত্রকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে ডিবি। এই 5 জনই সংঘর্ষের সময় ধারালো অস্ত্র নিয়ে সামনের সারিতে ছিলেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা মেম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি রাজস্থানের যোধপুরের সহিংসতার বিষয়ে বলেছেন, রাজস্থানের মুসলিমরা শান্তিতে রমজান কাটাতে পারেনি এবং ঈদও শান্তিতে হয়নি। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইসি হিন্দুত্ববাদী বিজেপি এবং আরএসএসকে টার্গেট করে আরও বলেন, বিজেপি ও সংঘ পরিবারের লোকেরা বারবার রাজস্থানের পরিবেশ নষ্ট করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীর যোধপুরে এত তাড়াতাড়ি আগমন প্রমাণ করে যে বিজেপি তার রাজনীতি উজ্জ্বল করতে যে কোনো পর্যায়ে যেতে পারে। যোধপুর সহিংসতায় এ পর্যন্ত মোট 141 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াইসি বলেন, মোদী সরকার ঘৃণার আগুনে ইন্ধন যোগাচ্ছে এবং তার মন্ত্রীরা তাতে ঘি ঢালছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আগের সরকারেও মুসলমানরা পুলিশি বর্বরতা ও হিন্দুত্ববাদী সংগঠনের দ্বারা জুলুমের শিকার হয়েছিল এবং এই সরকারেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাকে ভয় দেখিয়ে বা তার কুৎসা রটনা করে বিজেপির কোনো লাভ হবে না। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, চমকে কোনো লাভ নেই, মিথ্যে কথা বলে কুৎসা করে কোনো লাভ নেই। তিনি আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আর আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, চমকে কোনো লাভ নেই, মিথ্যে কথা বলে লাভ নেই, কুৎসা করে লাভ নেই। ইলেকশন হয়ে গেল, 5 তারিখে আমি সরকার গঠন করলাম, 6 তারিখে পোস্ট ভায়োলেন্স শেষ হয়ে গেল, তারপরেও 1 মাস পরে এখনো কালো ভিক্ষে করেছে। ওদের নাকি ভিক্ষে করতে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি টাকার, বুঝুন, যাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি সারা দেশটাকেই বিক্রি করে দিয়েছে, মানুষের সারা পকেট কেড়ে নিয়েছে, শুধু পেট্রোল আর ডিজেল আর গ্যাসের দাম বাড়িয়ে 17 লক্ষ কোটি টাকার উপর ইনকাম করেছে। তারা আবার কৌটন নাড়ে, বেড়াল বলে বক ধার্মিক, তিনি মৎস্য খাইতে জানেন না, বুঝলেন? তাই ওদের বলি, বাঘ হয়েছে তো পুনর্মূষিক ভব, আবার ইঁদুরে পরিণত হয়ে যাও, সেদিন বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আজকে সরকারের 11 বছর পূর্ণ হয়েছে। এই 11 বছরে যা করে দিয়েছি, ক্ষমতা থাকলে আমি যে কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমার মুখোমুখি হতে। আমরা ভাঙি না, মানুষে মানুষে ভাঙি না, বিভাজন করি না, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাঙি না, পাহাড় সমতল ভাঙি না, আমরা মিলিয়ে দিই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সাবেক জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে এবার ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনি বলেছেন, ল্যাভরভের বক্তব্যে তিনি যার পর নাই ক্ষুব্ধ হয়েছেন। ল্যাভরভ সম্প্রতি ইটালির একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনকে নব্য নাৎসি মুক্ত করার রুশ অভিপ্রায় সম্পর্কে কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে যখন একজন ইহুদি, তখন রাশিয়া কেন দেশটিকে নব্য নাৎসি মুক্ত করার কথা বলছে? এর উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদি হলেই যে কোনো ব্যক্তি নাৎসি হতে পারবে না তা নয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব নাৎসি অ-ইহুদি ছিলেন না, এমনকি অ্যাডলফ হিটলারের শরীরেও ইহুদির রক্ত ছিল। ইহুদিবাদী ইসরায়েল ল্যাভরভের এই বক্তব্যের বিরুদ্ধে গত সোমবার কঠোর প্রতিক্রিয়া জানায়। তেল আবিব দাবি করে ল্যাভরভ তার বক্তব্যের মাধ্যমে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ইহুদিবাদী ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের
উগ্র ডানপন্থী আজব রেজিমেন্টের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি মিলিশিয়ারা অংশগ্রহণ করছে। 2014 সালে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও রুশ বিরোধী তরুণদের নিয়ে আজব রেজিমেন্ট গঠন করা হয়, যা ইউক্রেনের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কাজ করে। পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই রেজিমেন্ট গঠন করে কিয়েভ। আজব রেজিমেন্টের সদস্যদের রাশিয়া ফ্যাসিবাদী ও নাৎসি বলে মনে করে এবং ইউক্রেনকে এই নাৎসিদের হাত থেকে মুক্ত করা রাশিয়ার চলমান ইউক্রেন অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য। জাকারোভা বলেন, ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে আজব মিলিশিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এক বক্তব্যকে কেন্দ্র করে যখন তেল আবিব মস্কো সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে, তখন রাশিয়া নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ তুলল। ইউক্রেন যুদ্ধের রাশিয়ার সামরিক বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে বাল্টিক সাগরের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন করেছে। এই অনুশীলনের মধ্য দিয়ে মস্কো পশ্চিমা দেশগুলোর প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো জোরালোভাবে কিয়েভ সরকারকে সমর্থন দিচ্ছেন। পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্রের মহড়ার মধ্য দিয়ে রাশিয়া পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের সম্ভাব্য বিস্তৃতি সম্পর্কে সতর্কতার সংকেত দিতে চেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন ইস্যুকে ঘিরে রাশিয়া ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা দৃশ্যত বেড়েই চলছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী বাবুল আক্তারের পরিবেশনায়। রাশিয়া ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনার দৃশ্যত বেড়েই চলেছে। গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে উগ্র ডানপন্থী আজব মিলিশিয়া বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। রাশিয়া আজব মিলিশিয়াদেরকে ফ্যাসিবাদী ও নব্য নাৎসি সেনা বলে উল্লেখ করে থাকে। আজব মিলিশিয়ারা 2014 সালে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাস এলাকায় রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লড়াই নেমে বেশ পরিচিতি অর্জন করে। গত 1 মে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জার্মান ডিকটেটর অ্যাডলফ হিটলারকে ইহুদি রক্তের অধিকারী বলে উল্লেখ করলে ইসরায়েলি নেতৃবৃন্দ ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইহুদি হওয়া সত্ত্বেও তার দেশ কিভাবে নাৎসিদের লালন করতে পারে এমন প্রশ্নের উত্তরে ল্যাভরভ ওই মন্তব্য করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটি উল্লেখ করেছে যে জেলেনস্কি ইহুদি হওয়া সত্ত্বেও সে দেশে নব্য নাৎসিদের তাণ্ডব ঠেকানোর জন্য কোনো গ্যারান্টি হতে পারে না। ইসরায়েল এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে। আরও আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ চালাচ্ছে। জবাবে মস্কো বলেছিল, ইসরায়েল ইউক্রেন ইস্যুকে ব্যবহার করে ফিলিস্তিনিদের উপর তার আগ্রাসনের বিষয়কে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়ালের চেষ্টা করছে। আসলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অশান্তি, যুদ্ধ, রক্তপাতে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকার বা ইসরায়েলি উগ্রবাদীদের হাত সক্রিয় বলে প্রায় প্রামাণ্য খবর শোনা যায়। ইরান সহ মুসলিম বিশ্বের বিজ্ঞানীদের হত্যায় এবং ইরাক ও সিরিয়া সহ পশ্চিম এশিয়ার নানা অঞ্চলে অশান্তি ও সংঘাতে ইহুদিবাদী ইসরায়েলের হাত সক্রিয় রয়েছে। বিভিন্ন অঞ্চলে অশান্তি সৃষ্টি করেই ইসরায়েল ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী অপরাধযোগ্যকে ধামাচাপা দিতে চায়। দেশে দেশে ইসলাম বিদ্বেষী মহল ও উগ্রতাফ্রি ওহাবি সন্ত্রাসীদেরও মদত দিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। তাই ইউক্রেনের সংঘাত জোরদারে ইসরায়েলি ভাড়াটে সেনাদের উপস্থিতির বিষয়টিও অস্বাভাবিক কোনো বিষয় নয়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn।
ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবির থাকার কারণে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ এবার পর্যটন শিল্পের জন্য নতুন ধরনের হুমকি দেখা দিয়েছে। বুধবার ঈদের দিন কক্সবাজার সমুদ্র সৈকত সহ শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অভিযান চালিয়ে 450 রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু আটক করেছে পুলিশ। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে বিনোদন উপভোগ করতে ঘুরতে বেরিয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে কক্সবাজারে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। বুধবার সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। এরই মধ্যে সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে দল বেঁধে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের ঘুরতে দেখা যায়। সেই সঙ্গে বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় জমান তারা। খবর পেয়ে বিকেলে সৈকতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 450 জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করে পুলিশ। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে আটক রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেছেন, এইভাবে যদি রোহিঙ্গারা আমাদের পর্যটকদের সাথে মিশে যায় তাহলে আমাদের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হতে পারে। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তারা ক্যাম্প থেকে বেরিয়ে এসে অবাধে শহরে যেন বিচরণ করতে না পারে সেজন্য বিভিন্ন তারাও কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে। এই পুলিশ কর্মকর্তা বলেন, এখন ঈদ মৌসুমে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছেন। ক্যাম্পের রোহিঙ্গারা সৈকতে ঘুরতে আসায় পর্যটকদের মনে ভীতির সৃষ্টি হয়েছে। ক্যাম্প থেকে এভাবে রোহিঙ্গারা বের হয়ে সৈকতে ঘুরতে আসার অনুমোদন নেই। তিনি আরো জানান, আটক রোহিঙ্গাদের বিষয়ে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। আর এসব রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হয়ে ঘুরতে এসেছেন সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারিদিকে কাঁটাতারের বেড়া স্থাপন করে আর্মড পুলিশের পাহারা বসানো হলেও তাদেরকে ক্যাম্পে আটক রাখা সম্ভব হচ্ছে না। এর আগেও বিভিন্ন সময় ক্যাম্প থেকে গোপনে বের হয়ে বাইরে কাজের সন্ধান করতে গিয়ে বা অপরাধমূলক কাজ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অনেক রোহিঙ্গা। তবে এবারই উৎসবের দিনে এত বিপুল সংখ্যক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু গ্রেপ্তার হলো। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। রংধনু। রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য চেষ্টা ও শ্রমের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি পরিশ্রম ও কাজ করতে অনীহা করে সে আসলে মানবতা এবং ধর্মীয় সংস্কৃতি সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। কারণ ধর্ম মানুষকে তার বৈষয়িক ও আধ্যাত্মিক উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে বলেছে। ধার্মিক ব্যক্তি কোনো অবস্থায় কাজ করতে ভয় পায় না, বরং কর্মকে নিজের সম্মান ও মর্যাদার প্রতীক বলে মনে করে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে শ্রমিকের হাতে চুমু খেতেন। তাবুকের যুদ্ধ শেষে রাসূল খোদা যখন মদিনায় ফিরে আসেন তখন বিশিষ্ট সাহাবী সাদ আনসারী তাঁকে
অভ্যর্থনা জানান। রাসূলুল্লাহ আনসারীর সঙ্গে হাত মিলিয়ে তার হাতে তালুতে কঠোর পরিশ্রমের ফলে সৃষ্ট খসখসে দাগ অনুভব করেন। তিনি বুঝতে পারেন অধিক পরিশ্রমের ফলে সাদ আনসারীর হাতের তালু ফেটে গেছে। তিনি আনসারীর হাতে চুমু খেয়ে বললেন, এই হাতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইসলাম ধর্মে সংসারের ভরণ পোষণের জন্য হালাল উপায়ে উপার্জনকে আল্লাহর রাস্তায় জিহাদের সঙ্গে তুলনা করেছে এবং শ্রমিককে আল্লাহর পথের মুজাহিদ বলে উল্লেখ করেছে। এ সম্পর্কে ইমাম জাফর সাদিক আল ইসলাম বলেছেন, যে ব্যক্তি পরিবারের ভরণ পোষণের জন্য আল্লাহর কাছে রিজিক কামনা করে তাকে জিহাদের চেয়েও বড় পুরস্কার দেয়া হয়। এছাড়া যে ব্যক্তি হালাল রুজি উপার্জনরত অবস্থায় মারা যায় তার পুরস্কার শহীদের সমান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকবে পরিশ্রমের সুফল সম্পর্কে একটি হাদিসের গল্প। এরপর শোনাব একটি নাতে রাসূল, আর সবশেষে থাকবে ক্রোধ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সত্য ঘটনা। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে হাদিসের গল্পটি শোনা যাক। বন্ধুরা, আমরা যার কথা বলছি তিনি একসময় অনেক কষ্ট ক্লেশের মধ্য দিয়ে তার দিনগুলো কাটিয়েছেন। দিনগুলো তার এমন মন্দ কেটেছে যে সারা দিন চেষ্টা করেও তিনি তার স্ত্রী ও নিষ্পাপ শিশুদের পেট ভরে খাবার জোগাড় করতে পারতেন না। মনে মনে তিনি একটি কথা চিন্তা ভাবনা করতেন, যে কথাটি তার মনের মধ্যে জাগরণ এনে দিয়েছিল। সে একটিমাত্র কথাই তার অন্তরে এক অসাধারণ শক্তি জুগিয়েছিল। সে কথাটি তার জীবনে এনে দিয়েছিল এক বিপ্লব, বদলে দিয়েছিল তার দুর্দিনকে সুদিনে। কাল যে পরিবারটি সীমাহীন অভাব অনটন আর সহায় সম্বলহীন থাকার কারণে লজ্জা ও লাঞ্ছনার জীবনযাপনে বাধ্য হয়েছিল, সে পরিবারটি আজ একটিমাত্র কথার বরকতে সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে লাগল। বন্ধুরা, আমরা যার কথা বলছি তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। অভাব অনটন আর দারিদ্র তার উপর ছেয়ে ছিল। একদিন তিনি যখন দুঃখ কষ্টে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তখন তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন, আপনি আপনার এই দুঃখ কষ্টের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলুন। স্ত্রীর পরামর্শে রাজি হয়ে স্থির করলেন যে তিনি রাসূলের খেদমতে হাজির হয়ে নিজের অভাব অনটনের কথা বলবেন এবং তার কাছ থেকে টাকা পয়সার সাহায্য চাইবেন। এরপর একদিন তিনি তার মনের সংকল্প নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। কিন্তু তিনি তার সাহায্য চাওয়ার আগেই রাসূলের মুখ থেকে একটি কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি আমার নিকট সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব, কিন্তু যদি কোনো লোক আল্লাহর সৃষ্টি কোনো মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তার অভাব মোচন করে দেবেন। এ কথা শুনে তিনি রাসূলের কাছে আর কিছু চাইতে পারলেন না এবং বাড়িতে ফিরে এলেন। ঘরে এসে দেখলেন যে আগের মতোই দারিদ্র্য ও অভাবের পরিবেশ ছেয়ে আছে। বাধ্য হয়ে দ্বিতীয় দিন আবার সে সংকল্প নিয়েই রাসূলের খেদমতে উপস্থিত হলেন। এ দিনও তিনি রাসূলের মুখে একই কথা শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার নিকট সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব, কিন্তু যদি কোনো লোক আল্লাহর বান্দার সামনে হাত পাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে সত্য সত্যই আল্লাহ তাকে অপরের মুখাপেক্ষী করে রাখবেন না। এবারও তিনি তার মনের কথা না বলে বাড়ি ফিরে এলেন, কিন্তু ঘরের মধ্যে অভাব ও দারিদ্র্য লেগেই আছে। সীমাহীন দুঃখ কষ্ট ও অসহায় অবস্থা তাকে আবারও রাসূলের কাছে যেতে বাধ্য করল। তাই সাহায্য চাওয়ার প্রবল ইচ্ছা নিয়েই তিনি আবার মহানবীর নিকট গেলেন। এবারও তিনি রাসূলের কাছ থেকে একই কথা শুনতে পেলেন। আল্লাহর নবী পূর্বের মতোই সে কথাটি আবার তাকে শোনালেন।
এবার রাসূলের মুখ থেকে আগের কথাটি শোনার পর সাহাবী তার অন্তরে পরম প্রশান্তি বোধ করলেন। তিনি উপলব্ধি করতে লাগলেন যেন এই একটি মাত্র কথাই তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করার চাবিকাঠি। এবারে তিনি যখন রাসূলের দরবার থেকে উঠে যেতে লাগলেন, তখন তার মনের মধ্যে অসীম প্রশান্তি অনুভব করছিলেন। তার অন্তরে অত্যন্ত শান্তি ও স্বস্তি নিয়ে তিনি নিজের বাড়ির দিকে এগিয়ে চললেন। আর মনে মনে ভাবতে লাগলেন, আগামীতে আর কোনোদিন কারো সামনে হাত পাতবেন না। যদি কারো কাছে কিছু চাইতেই হয়, তাহলে নিজের প্রভু আল্লাহর কাছে চাইবেন, আর তারই উপর ভরসা রেখে নিজের বাহুবলে কাজ করবেন। তিনিই আমাকে সফলতা দান করবেন এবং আমাকে সকল প্রকারের হাত পাতা থেকে রক্ষা করবেন। সাহাবী মনে মনে ভাবতে লাগলেন, আমার দ্বারা কোনো কাজ করা কি সম্ভব? তার মনে হলো আপাতত তিনি জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতে পারবেন। একথা ভেবে চিন্তে তিনি তার প্রতিবেশীর কাছ থেকে একটা কুঠার ধার নিলেন এবং জঙ্গলে চলে গেলেন। কিছুক্ষণ পরিশ্রম করে তিনি অনেক লাকড়ি জমা করলেন আর তা এনে বাজারে বিক্রি করলেন। এভাবে তিনি দেখতে পেলেন তার পরিশ্রমের ফল খুবই ভালো। তাই তিনি তার এ কাজ চালিয়ে যেতে লাগলেন। ধীরে ধীরে তিনি তার আয় দ্বারা একটি কুঠার কিনলেন। এরপর আরও কিছু দিনের আয় জমা করে কয়েকটি পশু ও ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন। কিন্তু তিনি বনে গিয়ে কাঠ কেটে আনা ও বিক্রি করা চালিয়ে যেতে থাকলেন। এভাবে অল্প কিছু দিনের মধ্যেই তিনি একজন ধনী ব্যবসায়ী হয়ে গেলেন। এরপর একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি। রাসূলে খোদা তাকে দেখে মুচকে হাসলেন, বললেন, কি আমি বলিনি যে ব্যক্তি আমার নিকট সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব, কিন্তু যদি কোনো লোক অপরের সামনে হাত পাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে মহান আল্লাহ তাকে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচিয়ে রাখবেন। শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসূল। এটির কথা ও সুর তোফাজ্জল হোসেন খানের, আর গেয়েছে শিশু শিল্পী জাইমা নূর। হে রাসূল, বুঝি নামে রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতো জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝি নামি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতো। তোমার নামে আনন্দে দোলে, তোমার নামে দুনিয়া ভুলে, কি জাদু রাখা এ নামেতে, তোমার নামে আনন্দে দোলে, তোমার নামে দুনিয়া ভুলে, কি জাদু রাখা এ নামে।
খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মোহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি, ইনসাফের প্রতীক। কুল আলমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি, ইনসাফের প্রতীক। কুল আদমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমেনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি বিনে সবে অন্ধকার, তুমি প্রিয়তম আমেনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি বিনে সবে অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারে সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারে সম্মান। দেব না লুটাতে ধুলায়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। জাইমা নূরের দরদ মাখা কণ্ঠে নাতে রাসূলটি শুনলে বন্ধুরা, এবারে রয়েছে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ প্রার্থী এক ব্যক্তির একটি সত্য ঘটনা। এক আরব বেদুইন মদিনা শহরে এসে রাসূলে আকরামের খেদমতে হাজির হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু উপদেশ দান করুন। মহানবী বললেন, ক্রোধান্বিত হইও না। একথা শুনে লোকটি তার গোত্রের মাঝে ফিরে গেল। বাড়ি ফিরেই সে জানতে পারল যে তার অনুপস্থিতিতে এক মারাত্মক ঘটনা ঘটে গেছে। তারই গোত্রের অপর এক গোত্রের কিছু মালামাল জোরপূর্বক লুটপাট করে নিয়ে এসেছে। এর জবাবে সে গোত্রের লোকেরাও এদের অনেক মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এভাবে লুটপাটের এ ধারা উভয় গোত্রের মাঝে এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে যে এখন দুই গোত্রের লোকেরাই এক মারাত্মক যুদ্ধ বিগ্রহ ও খুনাখুনির পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। এ খবর শোনা মাত্রই সে লোকটি ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল। তৎক্ষণাৎ সে অস্ত্রশস্ত্রে সজ্জিত হল এবং রণাঙ্গনের দিকে ছুটল নিজের গোত্রের সঙ্গ দেবার জন্য। ঠিক এমন সময় তার মনে পড়ল যে সে মদিনায় গিয়েছিল এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ প্রার্থনা করেছিল। তখন মহানবী বলেছিলেন, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখো। এ সময় লোকটি মনে মনে ভাবতে লাগল, কেন আমি অস্ত্রশস্ত্রে সজ্জিত হলাম? কোন কারণে আমি এভাবে যুদ্ধ করতে এবং খুনাখুনি করতে তৈরি হয়ে গেলাম? কেনই বা আমি এরূপ ক্রোধান্বিত হয়ে গেলাম? এসব প্রশ্ন তার মনে জেগে ওঠার পর সে ভাবল, এখনই উপযুক্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট উপদেশটি পালন করার। এরপর সে এগিয়ে গেল এবং বিরোধী গোত্রের সর্দারকে ডেকে বলল, এ সংঘাত কি জন্যে?
যদি এ যুদ্ধের উদ্দেশ্য হয় সে সমস্ত মালামাল ফিরে পাওয়া যা আমাদের গোত্রের যুবকরা বোকামি করে তোমাদের থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে এসেছে, তাহলে এসো আমি আমার নিজস্ব সম্পদ থেকে তোমাদের ক্ষতিপূরণ করে দেই। এটা একটা ভালো কথা নয় যে এর কারণে আমরা একে অপরের রক্ত পিপাসু হয়ে যাব। প্রতিপক্ষ গোত্রের লোকেরা যখন এই ব্যক্তির যুক্তিপূর্ণ ও উদারতাপূর্ণ কথাগুলো শুনল, তখন তাদের মধ্যেও বীরত্ব বোধ জেগে উঠল। বলল, আমরাও তোমাদের চেয়ে কোনো অংশে কম নই। যুবকরা কিছু মালামাল না হয় ভুল করেই নিয়েছে, তাই বলে আমরা ক্ষতিপূরণ নেব? শুনে রাখো, আমরা আমাদের দাবি প্রত্যাহার করলাম। এ কথা শুনে তখন উভয় গোত্রের লোকেরা নিজ নিজ বাড়িতে ফিরে গেল। ক্রোধান্বিত হও না, রাসূলে খোদার এই একটি বাণী বড় ধরনের সংঘাত থেকে দুটি গোত্রকে বাঁচিয়ে দিল। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের সব আয়োজন শেষ হয়ে এসেছে। তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো, এ কামনায় গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 5 মে বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। হাজী সেলিম দেশে ফিরলেন, প্রথম আলো। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, হাজী সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন এবং ফিরেছেন। যুগান্তর। ঘূর্ণিঝড় আসানি ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে, ইত্তেফাক। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত 1 মানবজমিন। জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে বললেন সেতুমন্ত্রী কালের কণ্ঠ। ইউক্রেন অভিযানের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো রাশিয়া, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। ইউক্রেন যুদ্ধের ধাক্কা, মুদ্রাস্ফীতির সঙ্গে লড়তে 22 বছরে সুদের হার রেকর্ড বাড়ালো আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ প্রতিদিন। বাংলায় গেলে খুন হবে, আমার গায়ে লাগে। শাহকে আক্রমণ মমতার আজকাল। 35 বছর পর যুদ্ধ জয়, হাইকোর্টের নির্দেশে বকেয়া বেতন পাবেন 76 বছরের শিক্ষিকা। আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম দেশে ফিরেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই দেশে ফিরলেন তিনি। কি বলবেন এ খবর সম্পর্কে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ঢাকার অন্যতম নেতা হাজী সেলিম, তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য বিমানযোগে গিয়েছিলেন এবং এ নিয়ে দেশের ভেতরে বাইরে নানা রকমের সমালোচনা শুরু হয়। সমালোচনা শুরু হয়েছিল মূলত এই কারণে যে তিনি একজন দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, 10 বছরের কারাদণ্ড রয়েছে তার বিরুদ্ধে। তো এই অবস্থায় তিনি বিমানযোগে দেশের বাইরে চলে যেতে পারলেন। তার মানে এখানে অনেক সরকারি সংশ্লিষ্টতা ছিল। বিষয়টি নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে তখন হাজী সেলিম আবার দেশে ফিরে এসেছেন। একদিন পরেই এ নিয়ে পত্রপত্রিকাগুলো খবর দিচ্ছে। এখানে যে বিষয়টি
গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে দেশের বাইরে চলে যান, তিনি যে যেতে পেরেছেন এ নিয়ে চূড়ান্তভাবে যে প্রশ্ন আসছে সেটি হচ্ছে যে সরকারি দলের জন্য এক আইন বা প্রশাসনিক সুযোগ সুবিধা, আইনগত সুযোগ সুবিধা এক রকমের, আর বিরোধী দল বা সাধারণ মানুষের জন্য ভিন্ন রকমের। লোকজনের যে সমালোচনা, সেই সমালোচনাকে সরকার যদি বিবেচনায় নিয়ে থাকে তাহলে আমি মনে করি যে ভালো একটি কাজ করেছে এবং হাজী সেলিম এমপিকে দেশে ফিরিয়ে এনেছে। আর যদি বিষয়টি তা না হয় তাহলে মানুষের মনোভাব এমনই থাকবে যে সবার জন্য আইন সমান, এই কথাটি কাগজে কলমে থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। ইউক্রেন যুদ্ধের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন করল রাশিয়া। আপনার কি মনে হয় পরমাণু যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে? জি, ইউক্রেন যুদ্ধ প্রায় 2.5 মাস হতে চলল। পরিস্থিতি যতটা সহজে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হয়েছিল তা আর থাকছে না, বরং যুদ্ধের বিস্তৃতি বেড়ে যাওয়ার অনেক বেশি জোরালো আশঙ্কা রয়েছে। এরই মাঝে গতকাল রাশিয়ার সেনারা পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে কিভাবে শত্রুর বিরুদ্ধে হামলা চালানো যাবে এবং সেখান থেকে কিভাবে দ্রুত সরে পড়তে হবে শত্রুর পাল্টা হামলার আগে, এ সমস্ত নিয়ে অনুশীলন করেছে, মহড়া দিয়েছে। তো এই যে মহড়া এবং অনুশীলনের যে ধরন বা সময়, তাতে এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। আমি এর আগেও বলেছি যে পরমাণু অস্ত্র তৈরি করা হয়েছে এগুলোকে শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য নয়। আমেরিকা পরমাণু অস্ত্র তৈরির পরপরই তা মানব সভ্যতার বিরুদ্ধে ব্যবহার করেছে। এরপরে যদিও রাশিয়া অনেক বেশি শক্তিশালী পরমাণু অধিকারী দেশ হওয়ার পরেও ব্যবহার করেন, কিন্তু ইউক্রেন প্রেক্ষাপটকে সামনে রাখলে এই আশঙ্কা অনেক বেশি জোরালো হয়েছে। এবং আমি মনে করি যে রাশিয়া এমন সময় এই পরমাণু যুদ্ধের মহড়া চালালো যখন নিউ ইয়র্ক টাইমসে একটি খবর বের হয়েছে যে আমেরিকার গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা সহযোগিতার কারণে ইউক্রেনে রাশিয়ার বহু সংখ্যক জেনারেল নিহত হয়েছে। অর্থাৎ আমেরিকা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে ইউক্রেনকে এবং সেই সহযোগিতার ভিত্তিতে ইউক্রেনের সেনারা রাশিয়ার অবস্থানে, এমনকি রাশিয়ার ভ্রাম্যমান সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই বিষয়গুলো যদি রাশিয়া বিবেচনায় নেয় তাহলে রাশিয়ার কাছে এই কথা পরিষ্কার হতে পারে যে রাশিয়া যদিও ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে, তবে সেখানে মূলত আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য আরো কিছু দেশ জড়িত। ইসরায়েলের ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনের পক্ষে লড়াই করছে এমন কথাও কিন্তু পরিষ্কার করে বলেছে। তার মানে হচ্ছে এই ইউক্রেন সংঘাতের নানা মাত্রা পাচ্ছে। এই প্রেক্ষাপটে পরমাণু যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওরা করে কুৎসার ভান্ডার। নেতাজি ইনডোর থেকে খোঁচা মমতার আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থ বিতরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওরা করে কুৎসার ভান্ডার। তিনি বলেন, বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই, বাংলা সবাইকে নিয়ে চলে, আর কেন্দ্রীয় সরকার সবার পকেট মারে। তবে তিনি বলেন, সবাই খারাপ নয়, বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। আর এ সম্পর্কে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন। মাসখানেক আগে রাজ্যসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ মন্তব্য করেছিলেন। তা ঘিরে ব্যাপক শোরগোল উঠেছিল জাতীয় রাজনীতিতে। ঠিক 1 মাস পর যখন সেই অমিত শাহ দুদিনের বঙ্গ সফরে এলেন, তখনই তাকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে। এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, বাংলা অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো। তার আরও অভিযোগ, উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতার উপরই অত্যাচার চালায়, গায়ের রং দেখে বিচার করা হয়। এখানে তা হয় না। 35 বছর পর যুদ্ধ জয়,
হাইকোর্টের নির্দেশে বকেয়া বেতন পাবেন ৭৬ বছরের শিক্ষিকা শ্যামলী ঘোষ। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, টানা ২৫ বছরের বেতন বাকি ছিল, তবে তা হাতে পেতে গত ৩৫ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্কুল শিক্ষিকা শ্যামলী ঘোষ। অবশেষে তার মামলার সুরাহা হল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, অবিলম্বে সুদে আসলে ওই অবসরপ্রাপ্ত শিক্ষিকার বেতন মিটিয়ে দিতে হবে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের এই রায়ের পর আদালত প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষিকা। পরে জানান, দেরিতে হলেও শেষ পর্যন্ত যে তিনি সুবিচার পেয়েছেন তাতেই খুশি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। এবার সংক্ষিপ্ত সংবাদ। স্লোভাকিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তাতে তারা একমত হতে পারবে না। দেশটি বলেছে, রাশিয়ার জ্বালানি তেলের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে তার আরও বেশি সময়ের প্রয়োজন। ইউক্রেন রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন তেল নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব তুলেছে। রাশিয়ার সেনা ইউনিট সম্পর্কে আমেরিকা গোয়েন্দা তথ্য সরবরাহ করার কারণে ইউক্রেন বহু রুশ জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছে, এ দাবি করেছে খোদ মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে যে রাশিয়ার সম্ভাব্য সেনা মুভমেন্টের ব্যাপারে ওয়াশিংটন ইউক্রেনকে বিস্তারিত তথ্য জানিয়েছে। এই তথ্যের মধ্যে রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক সদর দপ্তরের অবস্থান সম্পর্কেও জানানো হয়। এসব তথ্য এবং ইউক্রেনের নিজস্ব গোয়েন্দা তথ্য রাশিয়ার সেনা অবস্থানে গোলন্দাজ ও অন্যান্য হামলা চালাতে সাহায্য করে, যার ফলে রাশিয়ায় বহু জেনারেল নিহত হয়েছে। প্রতিবেশী ইরাকের ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতাকে তেহরান সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, ইরাকের প্রেসিডেন্টকে বললেন ইব্রাহিম রাইসি। বিভিন্ন দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞায় ভয়াবহ ফলাফল আন্তর্জাতিক সমাজকে জানানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাল ইরান। এবং বাংলাদেশের রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেফতার। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। খুদা হাফেজ।